সরকার বলছে এই বাজেটে বদলে দেবে অর্থনীতির গতি। সমালোচকরা বলছেন এই বাজেটের সবচেয়ে বড় শক্তি যেমন এর উচ্চাভিলাষ, তেমনি সবচেয়ে বড় দুর্বলতাও সেই উচ্চাভিলাষই। তাহলে প্রশ্ন হচ্ছে, এই বাজেট কি বাংলাদেশের অর্থনীতিকে সত্যিই নতুন উচ্চতায় নিয়ে যাবে, নাকি এটি হয়ে উঠবে প্রত্যাশা আর বাস্তবতার মাঝখানে আটকে থাকা আরেকটি অর্থনৈতিক গল্প? চলুন তবে শুরু করা যাক। বাংলাদেশের 2026-27 বাজেটকে যদি এক বাক্যে ব্যাখ্যা করতে হয়, তাহলে বলা যায় এটি একটি উচ্চ ঝুঁকি, উচ্চ প্রত্যাশার বাজেট। সরকারের মূল ধারণা হচ্ছে দীর্ঘ সময়ের মূল্যস্ফীতি, ডলার সংকট, বিনিয়োগ স্থবিরতা এবং কর্মসংস্থানের চাপ থেকে বের হয়ে অর্থনীতিকে আবারও গতিশীল করা। সেই কারণেই এই বাজেটের কেন্দ্রে রাখা হয়েছে তিনটি বিষয়: মূল্যস্ফীতি কমানো, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। কাগজে কলমে পরিকল্পনাটি নিঃসন্দেহে আকর্ষণীয়, কিন্তু বাস্তবতা অনেক বেশি কঠিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই বাজেট কি মানুষের জীবন সহজ করবে? সম্ভাব্য উত্তর হচ্ছে আংশিকভাবে হয়তো হ্যাঁ। যদি সরকার বাজার নিয়ন্ত্রণে সফল হয়, সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতে পারে এবং ডলারের বাজার স্থিতিশীল রাখতে পারে, তাহলে মূল্যস্ফীতি ধীরে ধীরে কমতে পারে। ফলে সাধারণ মানুষের ব্যয় কিছুটা কমবে। কিন্তু যদি বাজার ব্যবস্থাপনায় দুর্বলতা থেকেই যায়, তাহলে শুধুমাত্র বাজেটের ঘোষণায় খুব বেশি পরিবর্তন নাও আসতে পারে। কারণ বাস্তবে মানুষ বাজেটের ভাষণ নয়, বাজারের মূল্য তালিকা দেখে। এরপর আসে প্রবৃদ্ধির প্রশ্ন। সরকার 6.5% প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে। এটি অসম্ভব নয়, বরং সঠিক নীতি এবং বিনিয়োগ থাকলে অর্জনযোগ্য। কিন্তু বিশ্ব অর্থনীতির বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে এটি সহজও নয়। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, বিশ্ব বাণিজ্যের ধীরগতি, জ্বালানি বাজারের অনিশ্চয়তা সবকিছুই বাংলাদেশের অর্থনীতিকে সরাসরি প্রভাবিত করছে। তাই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হলেও সেটি নির্ভর করবে সরকারের নীতির কার্যকারিতা এবং বিনিয়োগকারীদের আস্থার উপর। তবে পুরো বাজেটের সবচেয়ে বিতর্কিত অংশ সম্ভবত রাজস্ব আদায়ের লক্ষ্য। সরকার প্রায় 7 লাখ কোটি টাকার রাজস্ব সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছেন। যদি এটি অর্জিত হয়, তাহলে এটিই হবে একটি বড় সাফল্য। কিন্তু এইখানেই প্রশ্ন, অতীতে যেখানে লক্ষ্যমাত্রা পূরণ কঠিন হয়েছে, সেখানে এবার এত বড় লক্ষ্যমাত্রা অর্জন কতটা বাস্তবসম্মত? সরকারের ধারণা, ডিজিটাল কর ব্যবস্থা এবং কর জাল সম্প্রসারণ রাজস্ব আয় বাড়বে। কিন্তু সমালোচকরা বলছেন ব্যবস্থা পরিবর্তনের চেয়ে বাস্তব প্রয়োগই এখানে সবচেয়ে বড় বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাজেট ঘাটতি। সরকার যে পরিমাণ ব্যয় করবে, তার একটি বড় অংশ ঋণ নিয়ে পূরণ করতে হবে। অর্থাৎ উন্নয়ন অব্যাহত রাখতে হলে ঋণের উপর নির্ভরতা বাড়বে। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, এটি কি বিপজ্জনক? সরাসরি না। বিশ্বের প্রায় সব দেশেই উন্নয়নের জন্য ঋণ নেয়, কিন্তু ঝুঁকি তখনই তৈরি হয় যখন ঋণের সুদ পরিশোধই বড় বোঝা হয়ে দাঁড়ায়। আর বর্তমানে বাংলাদেশ সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে শুরু করে দিয়েছে। তরুণদের জন্য এই বাজেটকে তুলনামূলক ইতিবাচক বলা যায়, কারণ সরকার স্পষ্টভাবে বুঝতে পেরেছে আগামী দশকের অর্থনীতি হবে প্রযুক্তি নির্ভর অর্থনীতি। স্টার্ট আপ, ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল সার্ভিস, এসব খাতকে কর ও ভ্যাট সুবিধার মাধ্যমে উৎসাহ দেওয়ার চেষ্টা করা হয়েছে। যদি বাস্তবায়ন সফল হয়, তাহলে আগামী কয়েক বছরে এই খাতগুলো থেকেই বড় কর্মসংস্থান তৈরি হতে পারে, এবং এটাই হতে পারে বাজেটের সবচেয়ে দীর্ঘমেয়াদী ইতিবাচক দিক। মোবাইল ব্যবহারকারীদের জন্য কিছু স্বস্তির বার্তা রয়েছে। নতুন সিমের উপর কর প্রত্যাহারের সিদ্ধান্ত মানুষের জন্য যোগাযোগ ব্যয় কমাতে সাহায্য করবে। শুনতে ছোট সিদ্ধান্ত মনে হলেও ডিজিটাল বাংলাদেশের প্রেক্ষাপটে এর প্রভাব অনেক বড়। কারণ আজকের অর্থনীতিতে ইন্টারনেট সংযোগ মানেই অর্থনৈতিক সুযোগের সঙ্গে সংযুক্ত হওয়া। স্বাস্থ্য খাতে কর ছাড়ের সিদ্ধান্ত ইতিবাচক, বিশেষ করে কিডনি রোগীদের জন্য প্রয়োজনীয় কিছু চিকিৎসা সরঞ্জাম খরচ কমাতে পারে। তবে বাস্তব প্রশ্ন হলো, এই সুবিধা কি রোগীর হাতে পৌঁছবে, নাকি মাঝপথে বাজার ব্যবস্থার কারণে সুবিধা হারিয়ে যাবে? বাংলাদেশের অর্থনীতিতে প্রায় সব ভালো নীতির সবচেয়ে বড় পরীক্ষা হয় বাস্তবায়নে। এই ক্ষেত্রে তার ব্যতিক্রম নয়। কৃষি খাতের দিকে তাকালে দেখা যায় সরকার কিছু সহায়ক অব্যাহত রেখেছে, কিন্তু কৃষকদের বাস্তব সমস্যা এখনো একই: উৎপাদন ব্যয়, সেচ খরচ, সারের দাম, পরিবহন ব্যয়। এসব জায়গায় যদি দৃশ্যমান উন্নতি না হয়, তাহলে বাজেটের সুবিধা কৃষকের জীবনে বড় পরিবর্তন আনতে পারবে না।
শিল্প খাতের জন্য বার্তা স্পষ্ট, স্থানীয় শিল্পকে আরো প্রতিযোগিতামূলক করা, কিছু আমদানি শুল্ক বাড়ানো হয়েছে, আবার কিছু কাঁচামালের শুল্ক কমানো হয়েছে। অর্থাৎ সরকার চাচ্ছে দেশীয় উৎপাদন বাড়ুক, কিন্তু শিল্পপতিরা বলছেন শুধু শুল্ক নীতি নয়, বিদ্যুৎ, গ্যাস এবং ব্যাংক ঋণের সমস্যাও সমাধান করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, এই বাজেট কি বাস্তবসম্মত? উত্তর হলো আংশিকভাবে হ্যাঁ, আংশিকভাবে না। এই বাজেটের অনেক লক্ষ্য অর্জনযোগ্য, কিন্তু কিছু লক্ষ্য অত্যন্ত উচ্চাভিলাষী, বিশেষ করে রাজস্ব আদায়, দ্রুত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং স্বল্প সময়ে বড় বিনিয়োগ প্রবাহ নিশ্চিত করা। এগুলো অর্জন করতে হলে শুধু ভালো পরিকল্পনা নয়, সাধারণ বাস্তবায়নও প্রযোজ্য। সুতরাং 2026-27 সালের বাজেটকে শুধু অর্থনৈতিক দলিল হিসেবে দেখলে ভুল হবে। এটি আসলে একটি রাজনৈতিক প্রতিশ্রুতি, একটি অর্থনৈতিক বাজি, একটি জাতীয় পরীক্ষা, যেখানে সরকারের সামনে চ্যালেঞ্জ প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়া, আর জনগণের সামনে প্রশ্ন, এই বাজেট কি সত্যিই তাদের জীবনে পরিবর্তন আনবে, নাকি আগামী বছরের জুনে দাঁড়িয়ে আমরা আবারও শুনবো লক্ষ্য ছিল বিশাল, পরিকল্পনা ছিল উচ্চাভিলাষী, কিন্তু বাস্তবতা ছিল আরো কঠিন। 1 জুলাই থেকে শুরু হচ্ছে সেই উত্তর খোঁজার যাত্রা, আর সেই যাত্রার ফলাফলই নির্ধারণ করবে বাংলাদেশের ইতিহাস। 2026-27 বাজেটকে আমরা সফলতার মাইলফলকে বলবো, নাকি অপূর্ণ প্রত্যাশার আরেকটি অধ্যায়?